আর আমাদের আলেম সমাজও শুধু মানুষকে কাফের ফতোয়া দিতে ব্যস্ত, মুনাফিক ফতোয়া দিতে ব্যস্ত, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, হিন্দুদের দালাল এই ফতোয়া দিতে ব্যস্ত। তাদের কোনো চিন্তা ভাবনাই নেই যে মুসলিম জাতি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে। যদি কোনো জাতি মনে করে যে আমরা আর্থিকভাবে উন্নতি করব অথবা আর্থিকভাবে উন্নতি করতে চাই, তাহলে সর্বপ্রথম তাদের অর্থনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সামান্য হলেও, অল্প স্বল্প হলেও, একটু আধটু হলেও অর্থনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে যদি আপনি আর্থিকভাবে উন্নতি করতে চান। অর্থনীতি সম্পর্কে না জেনে আর্থিকভাবে উন্নতি করতে যা ওই রকম যেমনটা না পড়ে পরীক্ষা দিতে যাওয়া এবং পাস করতে চাওয়া। অর্থনীতি না জেনে আর্থিকভাবে উন্নতি করতে চাওয়াটা ওই রকমই। মুসলিম সমাজের সমস্যা কি জানেন? মুসলিম সমাজের সমস্যা হলো, আমি আজকের ভিডিওতে যে আলোচনাটা করেছি এই আলোচনাটা প্রত্যেকটা আলেমের উচিত ছিল প্রত্যেকটা জলসার মেহফিলে গিয়ে করা। এই আলোচনাগুলো আলেমদের উচিত ছিল জলসার মেহফিলে গিয়ে করা, মুসলিম জাতিকে অর্থনীতির সম্পর্কে সচেতন করা, যাতে করে তারা আর্থিকভাবে উন্নতি করতে পারে। কিন্তু সমস্যা হলো আমাদের আলেম সমাজ এই ধরনের জ্ঞানও রাখে না আর এই ধরনের আলোচনাও করে না। ফলস্বরূপ আমরা আর্থিকভাবে পিছিয়ে পড়েছি এবং আজকে সামান্য একটু উন্নতি করলেও তা অন্যান্য জাতির তুলনায় অনেকটাই কম। আমাদের আলেম সমাজ শুধু আমাদেরকে সুবহানাল্লাহ বলাতে ব্যস্ত, আমাদের আলেম সমাজ আমাদেরকে শুধু আল্লাহু আকবার বলাতে ব্যস্ত, আমাদের আলেম সমাজ শুধু আমাদেরকে দরুদ শরীফ পড়াতে ব্যস্ত। তারা এই ধরনের আলোচনা করতে মোটেও আগ্রহী নয়। আর বড় সমস্যা হলো মুসলিম সমাজও এই ধরনের আলোচনা শুনতে চায় না। মুসলিম সমাজও এটাই শুনতে চায় কে কাফির, কে মুনাফিক, কোন দল ইহুদিদের দালাল, কোন দল খ্রিস্টানদের দালাল, কোন দল হিন্দুদের দালাল। মুসলিম সমাজে এই ধরনের আলোচনায় শুনতে চায়। এই জন্যই তারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে, তাদের কোনো উন্নতি নেই, তাদের কোনো চিন্তা ভাবনাই নেই যে কিভাবে মুসলিম জাতিকে আবারও উন্নতির শীর্ষে তুলে নিয়ে যাওয়া যায়, যেভাবে তারা একদিন ছিল উন্নতির শীর্ষে। আসসালামু আলাইকুম। আমাদের সবারই উচিত ইনভেস্ট করা, কেননা পবিত্র কোরআন আমাদেরকে ইনভেস্ট করার বা বিনিয়োগ করার নির্দেশনা দিয়েছে। এই সম্পর্কে কোরআনে সুস্পষ্ট আয়াত রয়েছে। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 195, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ নির্দেশিত পথে বিনিয়োগ করো, আল্লাহ নির্দেশিত পথে ইনভেস্ট করো। এখন প্রশ্ন হচ্ছে ইনভেস্ট করতে হবে কেন, মানে কোন কারণে ইনভেস্ট করতে হবে? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, এবং তোমরা নিজেদেরকে নিজেদের হাত দ্বারা ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর নির্দেশিত পথে বিনিয়োগ করো, এবং ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, নিজেদেরকে নিজেদের হাত দ্বারা ধ্বংসের দিকে ঠেলে দিও না। এর মানে দাঁড়ালো, যদি আমরা আল্লাহর নির্দেশিত পথে বিনিয়োগ না করি, যদি আমরা আল্লাহর নির্দেশনা মোতাবেক বিনিয়োগ না করি, তাহলে এটা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সমান, তাও নিজেদের হাত দ্বারা। এখন এমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কেন? বললেন এই কারণে, ধরুন আপনি মাসে 10,000 টাকা রোজগার করেন, ধরে নিন আপনি মাসে 10,000 টাকা রোজগার করেন। আমি এগুলো ভারতীয় মানে আমি এগুলো ইন্ডিয়ান মানির কথা বলছি, ভারতীয় মুদ্রায় বলছি। ধরুন আপনি মাসে 10,000 টাকা রোজগার করেন, আপনার সংসার খরচ এবং অন্যান্য সমস্ত খরচ মাসে 6,000 টাকা, 4,000 টাকা প্রতি মাসে আপনার জমে যায়। এখন মাসে 4,000 টাকা মানে বছরে 4 × 48,000 টাকা, বছরে আপনার কাছে 50,000 টাকা জমে যায়। এই 50,000 টাকা করবেন কি? টাকা কাছে ক্যাশ থাকলে টাকা খরচ হয়ে যায়, আর যদি আপনি খরচ না করেও টাকাটা জমিয়ে রেখে দেন বাড়িতে, তাহলে 1 বছরে জিনিসপত্রের দাম বাড়ে। মানে প্রতি বছর মোটামুটিভাবে ডেভেলপিং কান্ট্রিগুলোতে, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশে মোটামুটি 6% হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। প্রতি বছর জিনিসপত্রের দাম 6% হারে বেড়ে যায়। মনে করুন আজকে কোনো একটা জিনিসের দাম 1 টাকা, 1 বছর পরে এটার দাম 6 টাকা হয়ে যাবে, জিনিসপত্রের দাম 6% হারে বাড়ে। তো আপনি যদি 50,000 টাকাটা আপনার বাড়িতে জমিয়ে রেখে দেন, তাহলে গুনতিতে সেটা 50,000 টাকাই থাকবে, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে
6% হারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আপনার টাকাটা কিন্তু গুনতিতে একই থাকলেও ভ্যালু ফানে আপনার টাকাটা কমে যাবে। আজকে আপনি 50,000 টাকায় মনে করুন আপনি 10,000 আপনি 50,000 টাকা 5,000 ইট কিনতে পারতেন, 50,000 টাকা 5,000 ইট কিনতে পারতেন, কিন্তু 1 বছর পর 50,000 টাকা আপনি 5,000 ইট কিনতে পারবেন না। তখন 5,000 ইট কেনার জন্য আপনার হয়তো 65,000 টাকা খরচ করতে হবে, কারণ জিনিসপত্রের দাম 6% হার বেড়ে যায়। তার মানে বাড়িতে যদি আপনি টাকা জমিয়ে রেখে দেন, সেই টাকা গুনতিতে একই থাকলেও ভ্যালু ফান তার কমতে থাকবে, টাকার ভ্যালু কমতে থাকবে। সুতরাং এটা বোকামি এবং এটা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সমান, নিজেকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সমান। কেননা 2 বছরে আপনার টাকা গুনতিতে 12% ভ্যালু ফান কমে যাবে এবং 3 বছরে এটা 18%। এভাবে আপনার টাকাটা একটা সময়ে গুনতিতে থাকবে 50,000 টাকা, কিন্তু ভ্যালু ফানে শূন্য হয়ে যাবে। এটা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সমান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর নির্দেশ মোতাবেক বিনিয়োগ করো, কেননা বিনিয়োগ না করা নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সমান। আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আমাদের বিনিয়োগ করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে কোথায় বিনিয়োগ করব, কিভাবে বিনিয়োগ করব, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। অবশ্যই করব। তার আগে ছোট্ট মতো একটা অনুরোধ, যদি ভিডিওটা আপনি হাতে পান এবং সামনে পান তাহলে ভিডিওটা অবশ্যই এবং অবশ্যই শেয়ার করবেন। এই ধরনের তথ্যগুলো মানুষের কাছে পৌঁছানো উচিত। মনে রাখবেন, যে জাতি আর্থিকভাবে সচেতন নয়, যে জাতি অর্থনীতি সম্পর্কে সচেতন নয়, তাদের উন্নতি হওয়া সম্ভব নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি না পড়ে পাস করতে চাইছেন, এটা যেমন ঠিক একটা অসম্ভব ব্যাপার যে না পড়ে পাস করা, তেমন একইভাবে অর্থনীতি না জেনে উন্নতি করাও না পড়ে পাস করার মতোই, ব্যাপারটা অসম্ভব। সুতরাং আর্থিকভাবে উন্নতি করতে চাইলে অর্থনীতি সম্পর্কে কম বেশি জ্ঞান রাখা দরকার। পণ্ডিত হওয়ার দরকার নেই, কিন্তু অল্প স্বল্প জ্ঞান রাখা দরকার। যেমন কীরকম, এখন আপনার কাছে 1 বছরের 50,000 টাকা আপনার কাছে, ধরুন আপনার কাছে 1 বছরের 50,000 টাকা আছে, এটাকে হিসাবে সুবিধার জন্য এটাকে আপনি 1 লাখ টাকা করে নিন। আপনার কাছে 1 বছরে আপনি যা কাজ করেছেন, যা কাজকর্ম করেছেন, সংসার চালিয়ে আপনার কাছে 1 লক্ষ টাকা বেঁচে গেছে হিসাবে সুবিধার জন্য। তো এখন 1 লক্ষ টাকাটা আপনি কোথায় লাগাবেন? বাড়িতে রাখলে তো প্রতি বছর 6% হারে ভ্যালু ফান কমতে থাকবে। একটা সময় টাকাটা গুনতিতে 1 লাখ টাকা থাকলেও ভ্যালু ফান সেটা শূন্য হয়ে যাবে। এতএব নিজেকে ধ্বংস করে দেওয়ার মতোই এটা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন প্রশ্ন হচ্ছে, নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলবো না, বিনিয়োগ করব, কিভাবে করব, কোথায় করব? তো আপনার কাছে অনেকগুলো অপশানস আছে, আমি আপনার কাছে এক এক অপশানগুলো সব পেশ করি। এখন আপনি দেখুন আপনার জন্য কোথায় বিনিয়োগ করা সবচেয়ে সহজ হয়। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর একবার বলে নিই, শেয়ার অবশ্যই করবেন, এই ধরনের ভিডিওগুলো শেয়ার করা উচিত। অর্থনীতি সম্পর্কে না জানলে আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন না। এটা না পড়ে পরীক্ষা দিয়ে পাস করার মতো। যেমন না পড়ে পরীক্ষা দিয়ে পাস করাটা অসম্ভব, তেমন অর্থনীতি সম্পর্কে না জেনে আর্থিকভাবে উন্নতির চিন্তা ভাবনা করাটাও অসম্ভব। আপনি বুঝতে পারছেন? সুতরাং শেয়ার অবশ্যই করুন। ভিডিওটা শেয়ার করতে আপনার 2-4 MB ইন্টারনেট খরচ হবে, কিন্তু এতে করে জাতি উপকৃত হবে। যাই হোক, দুবার বলে নিলাম, আর একবার বললে সমস্যা নেই। আমার দর্শকরা সাধারণত শেয়ার করতে চায় না, এই জন্য আমাকে দুবার বলতে হলো। যাই হোক, চলুন আগে বাড়ি। আপনার কাছে বিনিয়োগ করার অনেকগুলো অপশানস আছে। যদি বলেন কী কী অপশান আছে, সবচেয়ে প্রথম আমার এটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করে নেবো। মানে আপনি বিনিয়োগ করবেন কোথায় সেটা আপনি ঠিক করবেন, কিন্তু আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করে নেব। প্রথমে একটা সিঙ্গেল অপশান আর শেষে একটা সিঙ্গেল অপশানস। ওকে, প্রথম সিঙ্গেল অপশানস, আপনি ভাবলেন যে ব্যাংকে টাকাটা ফিক্স ডিপোজিট করে দিই, এটাকে এফডি করে দিই। ফিক্স ডিপোজিটকে বলা হয় এফডি, ছোট করে আর কি শর্টকাট বলা হয় এফডি। তো আপনি ভাবলেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, এটাকে ব্যাংকে ফিক্স ডিপোজিট করে দিই, 10-12 বছরে টাকাটা ডাবল হয়ে যাবে, তাই না? এরকমটা হয়তো আগে এটা 7 বছর 8 বছরে হতো, তারপরে এটা মনে হয় 9 বছর 10 বছরে হতো, এখন মনে হয় 10 বছর 12 বছরে টাকা ডবল হচ্ছে। আমি যতদূর জানি মোটামুটি 10-12 বছরই এখন টাকা ডবল হচ্ছে। তো ধরুন আপনি ব্যাংকে গেলেন, গিয়ে আপনি 1 লাখ টাকাটা ফিক্স ডিপোজিট করে দিলেন। আপনি এই উম্মিদে, এই আশায় ফিক্স ডিপোজিট করলেন যে আজকে আমি 1 লাখ টাকা জমা করে দিচ্ছি, 12 বছর পর আমি 2 লক্ষ টাকা পাবো, তাই না? এই আশা আপনি ফিক্সড ডিপোজিট করে দিলেন। আপনি ভাবলেন আমার 1 লাখ টাকাটা 2 লাখ টাকা হয়ে যাবে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। প্রশ্ন হয় না কেন? হচ্ছে, দেখতে পাচ্ছি তো। দেখতে আপনি পারবেন, গুনতিতে আপনার টাকাটা 1 লাখ টাকাটা 2 লাখ টাকাই হবে, কিন্তু বাস্তবে সেটা হবে না।
যদি বলেন কীরকম, ধরুন প্রতি বছর 6% হারে মূল্য বৃদ্ধি হয়, জিনিসপত্রের দাম 6% হারে বাড়ে। আপনি 12 বছরের জন্য 1 লাখ টাকা দিয়ে দিলেন, আপনি 2 লাখ টাকা পাবেন, গুনতিতে আপনি 2 লাখ টাকাই পাবেন। কিন্তু বাস্তবতা হয় না। এটা এই জন্য হয় না কারণ জিনিসপত্রের দাম প্রতি বছর 6% হারে বাড়তে থাকে। তার মানে আজকে যে জিনিসটার দাম 1 লাখ টাকা, মনে করুন 10,000 ইঁটের দাম আজকে 1 লাখ টাকা, ধরে নিন 10,000 ইঁটের দাম আজকে 1 লাখ টাকা। তো আপনার কাছে 1 লাখ টাকা ক্যাশ ছিল, আপনি চাইলে 10,000 ইঁট কিনে নিতে পারতেন। আপনি এটা না করে আপনি 1 লাখ টাকাটাকে 2 লাখ টাকা করতে চাইলেন। তো সেই আশায় আপনি ব্যাংকের টাকা ফিক্সড ডিপোজিট করে দিলেন এবং আপনি 12 বছর পর পেলেন, আপনি 2 লক্ষ টাকা পেলেন। মার্কেটে যাবেন আপনি ইঁট কিনতে, 10,000 ইঁট কিনতে যাবেন, তখন 10,000 ইঁটের দাম হয়ে যাবে 1,72,000 টাকা। প্রশ্ন হবে কীভাবে হলো এটা? আজকের দাম ছিল 1 লাখ টাকা, আজকে 10,000 ইঁটের দাম ছিল 1 লাখ টাকা, কিন্তু 6% হারে তো মূল্য বৃদ্ধি হয়েছে। তার মানে 6×12 যেই 10,000 ইঁটের দাম আজকে ছিল 1 লক্ষ টাকা, 12 বছর পর এই 10,000 ইঁটের দাম হয়ে যাবে 1,72,000 টাকা। আপনি পেলেন 2 লাখ টাকা, 12 বছর পর আপনি পেলেন 2 লাখ টাকা, আর জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়ে 1,72,000 টাকা হয়ে গেল। মানে আপনার অ্যাকচুয়াল লাভ হলো মাত্র 28,000 টাকা। ওটা গুনতিতে 1 লাখ টাকা বেড়েছে, কিন্তু বাস্তবে ওটা বেড়েছে মাত্র 28,000 টাকা। 12 বছরে, রিপিট করে একবার, 12 বছরে যেই ইঁটের দাম ছিল 1 লক্ষ টাকায় 10,000 ইঁট, সেই ইঁট হয়ে গেল 10,000 ইঁটের দাম 1,72,000 টাকা। 12 বছরে আপনি পেলেন 1 লাখ টাকার জমা করে 2 লক্ষ টাকা পেলেন, ইঁটের দাম হয়ে গেল 1,72,000 টাকা। মানে আপনার লাভ হলো কত? 28,000 টাকা মাত্র। সুতরাং এটা খুব একটা লাভজনক নয়। গুনতিতে মনে হচ্ছে 1 লাখ টাকা 2 লাখ টাকা হয়েছে, কিন্তু বাস্তবে 1 লাখ টাকা 2 লাখ টাকা হয়নি, বাস্তবে তা বেড়েছে মাত্র 28,000 টাকা। আপনি বুঝতে পারছেন? এখন 28,000 টাকাকে যদি আপনি মাসে ভাগ করে নেন, তাহলে এটা ওই 2,500 টাকার আশপাশে দাঁড়াচ্ছে। যে আপনি 1 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিলেন, আপনি মাসে 2,500 টাকা প্রফিট পেয়েছেন। এটা অনেকটাই কম, মাত্র 2.5%, এটা অনেক কম। ওকে, চল আমরা ভিন্ন দিকে এবার আলোচনা করি। সর্বপ্রথম আপনার কাছে দুটো অপশানস রয়েছে, আপনি কোথায় ইনভেস্ট করতে পারেন। একটা হচ্ছে সোনায় ইনভেস্ট, আর একটা হচ্ছে জায়গায় ইনভেস্ট। আমরা দুটোর মধ্যে একটু কম্পেয়ার করে নেব, মানে একটু তুলনা করে নেবো যে কোনটাই আপনার বেশি লাভ, কোনটাই বেশি সুবিধা। সোনায় ইনভেস্ট, সর্বপ্রথম আপনার কাছে 1 লাখ টাকা ছিল, আপনি মার্কেটে গেলেন, গিয়ে দেখলেন এখন সোনার দাম এখন হয়ে গেছে প্রায় 70,000 টাকা। ভারতীয় মুদ্রার কথা বলছি, ইন্ডিয়ান মানির কথা বলছি। 10 গ্রামের দাম হয়ে গেছে 70,000 টাকা। তো এই হিসাবে 1 লাখ টাকায় মোটামুটি আপনার 15 গ্রাম সোনা হবে। তো আপনি 1 লাখ টাকায় 15 গ্রাম সোনা কিনে ফেললেন। প্রতি বছর 6% হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, মানে 6% হারে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু সোনা প্রতি বছর আপনাকে 8%, 10%, 12%, 15% পর্যন্ত আপনাকে রিটার্ন করতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমাদের এখানে সোনার দাম ছিল 60,000 টাকা, গত 1-1.5 মাস আগেও সোনার দাম ছিল 60,000 টাকা, কিন্তু সেটা 70,000 টাকা হয়ে গেল। মানে 1 মাসে 10,000 টাকা দাম বেড়ে গেল। তো সোনা ভালো রিটার্ন দেয়। সোনা রিটার্ন দেয় বলতে গেলে এখানে টাকা লাগালে ভালো প্রফিট পাওয়া যায়, না খেটে ভালো প্রফিট পাওয়া যায়। তো আজকের তারিখে আপনার কাছে 1 লাখ টাকা ছিল, আপনি কি করলেন? 15 গ্রাম সোনা কিনে ফেললেন। এখন জিনিসপত্রের দাম প্রতি বছর 6% হারে বাড়ে, কিন্তু সোনার দাম বাড়ে প্রতি বছর 12% হারে, 10% হারে দাম বাড়ে, 10%, 12% দাম বাড়ে। মানে 6% আপনার নিট প্রফিট হবে। 6% দাম বেড়ে গেল, 6% আপনার নিট প্রফিট হবে। তারপরে 6% নিট প্রফিট মানে আপনি মনে করুন আজকে আপনি 1 লাখ টাকা সোনা কিনে ফেললেন, 15 গ্রাম সোনা কিনে ফেললেন। আজকে 1 লাখ টাকায় 15 গ্রাম সোনা হয়ে গেল। কিন্তু প্রতি বছর নিট আপনি 6% হারে লাভ পাবেন। আপনি ব্যাংক থেকে আপনি পেয়েছেন 2.5% হারে লাভ পেয়েছেন। ব্যাংক থেকে আপনি 2.5% হারে লাভ পেয়েছেন। নিট লাভটার কথা বলছি, দ্রব্যমূল্য বৃদ্ধি বাদ দিয়ে আপনি 2,500 টাকা, মানে 2.5% আপনি পেয়েছেন। কিন্তু সোনা থেকে আপনি 6% পাবেন, 6,000 টাকা করে পাবেন। ব্যাংক থেকে পেয়েছেন 1 লাখ টাকায় মাসে 2,500 টাকা, সোনা থেকে আপনি 1 লাখ টাকায় 6,000 টাকা পেতে পারেন। আপনি বুঝতে পারছেন? আমি একটু ভুল বলেছি। ব্যাংক থেকে আপনি বছরে, আমি এটা মাসে বলে ফেলেছিলাম মনে হয়, বছরে আপনি 2,500 টাকা লাভ পেয়েছেন। সোনায় আপনি বছরে 6,000 টাকা করে লাভ পাবেন, 6,000 টাকা করে বছর আপনি লাভ পাবেন।
তো এটা ব্যাংকের তুলনায় অনেকটাই বেশি। আচ্ছা, সোনা ঠিক যেভাবে রিটার্ন দেয়, সোনায় টাকা লাগালে যেভাবে প্রফিট পাওয়া যায়, জায়গায় টাকা লাগালেও একইভাবে প্রফিট পাওয়া যায়। প্রশ্ন হবে তাহলে সোনা কিনবো না জায়গা কিনবো? জায়গা তো যে প্রফিট আছে সোনা থেকেও সেই প্রফিট আছে, তাহলে সোনা কিনবো না জায়গা কিনবো? জায়গা কেনার থেকে সোনা কিনা ভালো। সোনা কিনতে গেলে আপনি মার্কেটে যাবেন, সঙ্গে সঙ্গে সোনা কিনতে পারবেন। বিক্রি করার সময় তো মার্কেটে যাবেন, সঙ্গে সঙ্গে বিক্রি করে আপনি টাকাটা ক্যাশ করে ফেলতে পারবেন। কিন্তু জায়গার ক্ষেত্রে এমনটা হবে না। জায়গার ক্ষেত্রে আপনাকে জায়গা দেখতে হবে, তার খোঁজ খবর নিতে হবে, মানে কেনার জন্য খোঁজ খবর নিতে হবে, দলিলপত্র চেক করতে হবে, তার পর্চা দেখতে হবে, লোকাল একটা লোককে ধরতে হবে তার খোঁজ খবর নেওয়ার জন্য, মানে জায়গাটা খোঁজ খবর নেওয়ার জন্য, তারপর কিনতে হবে। এখানে দালালও কিছু টাকা নেবে আপনার থেকে, মানে ঝামেলা রয়েছে। বিক্রির সময় তো একই কেস, বিক্রি করতে গেলে আপনাকে খদ্দের খুঁজতে হবে। সোনার ক্ষেত্রে কেনার সময় তো কোনো দালাল নেই, বিক্রির সময় তো কোনো দালাল নেই, খদ্দের খুঁজতে হয় না, সঙ্গে সঙ্গে টাকা ক্যাশ। কিন্তু জায়গার ক্ষেত্রে এমনটা হবে না। এই জন্য জায়গার তুলনায় সোনা কেনা ভালো। এখানে আর একটা সুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে এটা, জায়গা আপনি কিনলে আপনাকে জায়গাটা রেজিস্ট্রেশন করতে হবে, মানে জায়গাটা আপনার নামে রেজিস্ট্রি করতে হবে। সোনা কিন্তু আপনার নামে রেজিস্ট্রি করতে হচ্ছে না। সুতরাং জায়গার তুলনায় সোনায় ইনভেস্ট করা বেশি সুবিধা, বেশি লাভজনক। লাভজনক বেশি না হলেও সুবিধাটা বেশি, খাটাখাটনিটা কম জায়গার তুলনায় সোনায়। ওকে, তাহলে সোনা এবং জায়গাকে সাইড করে দিন। আচ্ছা, এখানে একটা বিষয় খালি মনে রাখবেন যে সোনা কিনুন এবং জায়গা কিনুন, উভয় জায়গা থেকে আপনার কাছে কোনো ভাড়া আসে না। দাম বাড়ে, রিটার্ন আপনি পাবেন জিনিসপত্রের তুলনায় ডাবল হারে, আপনি সেখান থেকে প্রফিট পাবেন, সেই সব ঠিক আছে। কিন্তু সোনা বলুন আর জায়গা বলুন, এখান থেকে কোনো ভাড়া আসে না, এখান থেকে মান্থলি কোনো ভাড়া আসে না। আপনি যখন কিনবেন এক দামে, বিক্রি করবেন লাভে, সেটা ঠিক আছে, কিন্তু এখান থেকে মান্থলি কোনো ভাড়া বের হয় না। সেই তুলনায় ফ্ল্যাট এবং দোকান থেকে মান্থলি ভাড়াও আসে। কিন্তু প্রশ্ন হবে দোকান কিনবো নাকি ফ্ল্যাট কিনবো, মানে এখানে কিনবোটা কি, দোকানে ইনভেস্ট করবো নাকি ফ্ল্যাটে ইনভেস্ট করবো? তো এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে চলুন। সর্বপ্রথম দোকানটা একবার দেখে নিই। মনে করুন আজকের তারিখে যদি আমি আমার যে শহরে আমি বসবাস করি বড়গাছিয়া, তো বড়গাছিয়াতে রাস্তার পাশে একটা দোকানের দাম আজকে 10/10 যদি দোকান হয়, আজকে সেটার দাম কমপক্ষে 40 থেকে 50 লক্ষ টাকা। মার্কেটে 10/10 একটা দোকানের দাম আজকের তারিখে প্রায় 50 লক্ষ টাকা। মান্থলি ভাড়া কত আসবে? 3000 টাকা। এটা মনে রাখবে না, মান্থলি ভাড়া আসবে 3000 টাকা। আর দোকানের দাম কী হারে বাড়ে? দোকানের দাম ঠিক সেই হারেই বাড়ে যে হারে সোনার দাম বাড়ে বা জায়গার দাম বাড়ে। কিন্তু দোকানে টাকা লাগালে একটা সুবিধা হচ্ছে, সোনা এবং জায়গার তুলনায় এখান থেকে মাসে 3000 টাকা করে আপনি ভাড়া পেতে পারেন। 50,000 টাকা, আপনি 50 লক্ষ টাকা লাগালেন, কিন্তু মাসে 3000 টাকা আপনি ভাড়া পাবেন দোকান থেকে। আর দাম বাড়বে ঠিক সেইভাবে যেভাবে সোনা বা জায়গার দাম বাড়ে। স্পেশাল তো কোনো দাম বাড়ে না, এভাবেই দামটা বাড়ে। বছরে 12%, 15% হারই দাম বাড়ে, মানে সোনা এবং জায়গার মতোই। ভালো কথা। ভাড়া 3000 টাকা মাস। হ্যাঁ, আচ্ছা, যদি আপনি ফ্ল্যাটে টাকা লাগান, তো বড়গাছিয়ায় রাস্তার পাশে একটা দোকানের দাম 50 লক্ষ টাকা হলেও বড়গাছিয়াতে আপনি 15 থেকে 16 লাখ টাকায় একটা ফ্ল্যাট পেয়ে যাবেন। মানে 50 লক্ষ টাকায় আপনি 3টে ফ্ল্যাট পাবেন। পয়েন্ট টু বি নোটেড মিলড। যেখানে 50,000 টাকা আপনি যেখানে 50 লক্ষ টাকা আপনি একটা দোকান পাচ্ছেন, সেখানে আপনি 50 লক্ষ টাকায় 3টে ফ্ল্যাট পেতে পারেন। এবং 3টে ফ্ল্যাট থেকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে 15,000 টাকা আপনি ভাড়া পেতে পারেন। পয়েন্ট টু বি নোটেড। যেখানে আপনি দোকানে 50 লক্ষ টাকা লাগিয়ে মাসে 3,000 টাকা ভাড়া পাচ্ছেন, সেখানে আপনি 3টে ফ্ল্যাটে 50 লক্ষ টাকা লাগিয়ে 15,000 টাকা ভাড়া পাচ্ছেন। মানে এটা দোকানের তুলনায় অনেক বেশি, মানে দোকানের তুলনায় ফ্ল্যাটের ভাড়াটা অনেক বেশি। 50 লক্ষ টাকায় 3,000 টাকা মাসে, আর 50 লক্ষ টাকা 3টে ফ্ল্যাটে লাগিয়ে সেখান থেকে 15,000 টাকা মাসে আপনি নিট ভাড়া পাচ্ছেন। 15,000 টাকা মাসে, এটা এতটা টাকা যে টাকায় আপনার সংসার চলে যাবে। এটা একটা বিষয়। আচ্ছা, দোকানের তুলনায় ফ্ল্যাটের দাম একটু বেশি হারে বাড়ে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ জায়গা কিনে আজকের যুগে ঘর করতে যা খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং মানুষ চায় ফ্ল্যাট কিনে নেব।
সুবিধা হচ্ছে এটা, একটা ফ্ল্যাটের দাম 15 লক্ষ টাকা হলো আপনি 5 লক্ষ টাকা দিয়ে ব্যাংক ফাইন্যান্স করে নিতে পারবেন, বাকি টাকাটা আপনি 20 বছর ধরে দিতে পারবেন। সুতরাং এটা হচ্ছে সুবিধে। এই জন্য ফ্ল্যাটের দাম দোকানের তুলনায় একটু বেশি হারে বাড়ে। সুতরাং এখানে দোকানের তুলনায় ফ্ল্যাট কেনাটা বেশি লাভজনক। দোকানের তুলনায় ফ্ল্যাট কেনাটা বেশি লাভজনক। এখান থেকে মান্থলি ভাড়াটা আপনি পাবেন বেশি, যেখানে আপনি জায়গা থেকে ভাড়া পাবেন না, সোনা থেকে ভাড়া পাবেন না। দোকান থেকে ভাড়া পেলে অনেক কম, কিন্তু ফ্ল্যাট থেকে ভাড়াটা পাবেন খুব ভালো হারে। আপনি বুঝতে পারছেন? আর দোকানের তুলনায় দাম কম, আবার রিটার্ন একটু বেশি দেয়। এখানে একটা অসুবিধা হচ্ছে এটা, ফ্ল্যাটটা আপনাকে রেজিস্ট্রি করতে হবে, যেখানে দোকান রেজিস্ট্রি করতে হয় না। যদি আপনি ওনারশিপে দোকান দেন সেক্ষেত্রে রেজিস্ট্রি করতে হবে, কিন্তু সাধারণভাবে দোকান রেজিস্ট্রি করতে হয় না, কিন্তু ফ্ল্যাট আপনাকে রেজিস্ট্রি করতে হবে। তবে এখানে বাঁচার একটা রাস্তা রয়েছে, যদি মালিক আপনার পরিচিত হয়। যেমন যারা আমার থেকে যারা ফ্ল্যাট কেনে, আমি নিজে তো ফ্ল্যাট কেনা বেচা করি, আমার থেকে যারা ফ্ল্যাট কেনে তারা একটা নোটারি এফিডেভিট করে নেয়, মানে একটা নোটারি রেজিস্ট্রেশন করে নেয়। সুবিধা হচ্ছে এইটা, যেমন সাধারণ রেজিস্ট্রি খরচ প্রায় 1 লক্ষ টাকা, 7,000 টাকা 8,000 টাকা খরচ হয়। সেক্ষেত্রে একটা ফ্ল্যাটের রেজিস্ট্রি খরচ হয়তো সব মিলে হয়তো মনে করুন হয়তো 1,000-1,200 টাকা, 1,500 টাকা। একটা নোটারি এফিডেভিট রেজিস্ট্রির কথা বলছি আমি, মানে নোটারি রেজিস্ট্রির কথা বলছি। 1,200 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা খরচ হবে, এর থেকে বেশি তো খরচ হয় না। তারপর আপনি যাকে বিক্রি করবেন আমি তার নামে রেজিস্ট্রি করে দেবো। এটা হচ্ছে সুবিধে যদি আপনি আমার থেকে ফ্ল্যাট কেনেন। যদি আপনি তো আমার থেকে কিনতে পারবেন না, যদি আপনার বাড়ি অনেক দূর হয়, আপনি আমার থেকে কীভাবে ফ্ল্যাট কিনতে পারেন? আমার আশপাশের লোকেরা আমার থেকে ফ্ল্যাট কিনতে পারে, এবং ফ্ল্যাট কিনে বেচে আমার ব্যবসা। সুতরাং ফ্ল্যাটে ইনভেস্ট দোকানে ইনভেস্টের তুলনায় একটু ভালো, ইভেন জায়গায় ইনভেস্ট এবং সোনায় ইনভেস্টের তুলনায় ভালো। কারণ ফ্ল্যাটে ভাড়াটা পাওয়া যায় অনেক বেশি, সেক্ষেত্রে সোনায় এবং জায়গা থেকে কোনো ভাড়া পাওয়া যায় না, শুধু রিটার্ন পাওয়া যায় বিক্রির সময়। কিন্তু ফ্ল্যাট বিক্রি তো আপনি রিটার্ন পাবেন, সোনায় জায়গা দোকানের তুলনায় অনেক বেশি। আপনি বুঝতে পারছেন? মানে এই হিসাবে দোকান, সোনা এবং জায়গা, এই তিনটের তুলনায় ফ্ল্যাটে রিটার্নও পাবেন বেশি, আর এখান থেকে ভাড়াটা পাবেন আপনি অনেক বেশি। আচ্ছা, আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট, আর একটা হচ্ছে একটু ভুল বলছি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট। মানে একটা হচ্ছে শেয়ার বাজারে ইনভেস্ট, আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট। শেয়ার বাজার ইনভেস্ট বলতে গেলে আপনি বোঝাতে কি চাইছেন? ধরুন একটা কোম্পানি, তার দাম মনে করুন আজকের তারিখে 100 টাকা, পুরো কোম্পানির ভ্যালুয়েশন 100 টাকা। এখন কোম্পানির মালিক কোম্পানিটাকে বড় করতে চাইছে। ভালো করে শুনুন, কোম্পানির মালিক কোম্পানিটাকে বড় করতে চাইছে। এই জন্য সে শেয়ার মার্কেটে গেল তার কোম্পানি শেয়ার বিক্রি করার জন্য, তার কোম্পানিকে বিক্রি করার জন্য গেল, এবং কোম্পানিটার পুরো ভ্যালুয়েশন আজকের তারিখে 100 টাকা। সে অর্ধেক শেয়ার বিক্রি করতে চাইছে, মানে সে 50 টাকা বিক্রি করতে চাইছে। 50 টাকা পাবলিকের থেকে তুলে তার কোম্পানিটাকে সে 150 টাকা করতে চাইছে। 100 টাকার কোম্পানি আর 50 টাকা তুললো, কোম্পানি হয়ে গেল 150 টাকার, মানে কোম্পানিটা বেড়ে গেল আকারে। তো এই জন্য কোম্পানির মালিকরা শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে। তো 50 টাকার শেয়ার বিক্রি করলো, 50টা ভাগ করে দিল। এখন আপনার ইচ্ছা হলো যে আমি 1 ভাগ কিনবো, আপনি 1 টাকা দিয়ে 50 ভাগের 1 ভাগ শেয়ার কিনে ফেললেন। আপনি বুঝতে পারছেন? এদিকে যেই আপনি কোম্পানির মালিককে 1 টাকা দিলেন, এবং এইভাবে আরও 50 জন 1 টাকা করে 50 টাকা কোম্পানিকে দিল। কোম্পানির ভ্যালুয়েশন ছিল 100 টাকা, এই 50 টাকা পেয়ে কোম্পানির ভ্যালুয়েশন হয়ে গেল 150 টাকা। মানে কোম্পানি গ্রো করলো। কোম্পানি ভবিষ্যতে আরও গ্রো করবে, কেননা কোম্পানির মালিক 50 টাকা বাড়তি পেয়েছে, সে কোম্পানিতে টাকাটা আবারও লাগাবে এবং কোম্পানি বড় হবে। কোম্পানি বড় হবে, কোম্পানির শেয়ারের ভ্যালুয়েশন বেড়ে যাবে। যেটা আপনি কিনেছিলেন একটা শেয়ার 1 টাকা কিনেছিলেন, মনে করুন 3 মাস 4 মাস 1 বছর পরে শেয়ারটা হয়ে গেল মনে করুন 2 টাকা, তাহলে আপনি ডাবল রিটার্ন পেয়ে গেলেন। তখন আপনি শেয়ারটা বিক্রি করে দেবেন, 1 টাকায় কিনে 2 টাকা লাভ করে ফেললেন, মানে 1 টাকায় কিনে 2 টাকা পেলেন, 1 টাকা লাভ হয়ে গেল আপনার। এভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে জানবো কোন শেয়ার, মানে কোন কোম্পানি উন্নতি করবে এবং কোন কোম্পানির ধ্বংসের দিকে এগোবে, আমরা কীভাবে জানবো এটা? তো এর জন্য সহজ কিছু পদ্ধতি রয়েছে। ফিলহাল যে কোম্পানিগুলো গ্রো করছে সেখানে ইনভেস্ট করুন, তাহলে আপনার টাকাটা গ্রো করবে, সেখানে আপনি ইনভেস্ট করুন। আর মানে যদি সঙ্গে সঙ্গে রিটার্ন চান, যে আজকে কিনবো 2-4 দিন পরে বিক্রি করে দেবো, যদি এই ধরনের আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি যেগুলো গ্রো করছে সেগুলো ইনভেস্ট করবেন, রিটার্ন পাবেন, আবার বিক্রি করে দেবেন, এভাবে আপনার চলবে। আর যদি মনে করেন যে আমি 10 বছরের জন্য ইনভেস্ট করতে চাইছি, 20 বছরের জন্য ইনভেস্ট করতে চাইছি, আমি একটা কোম্পানির শেয়ারের দাম এখন মনে করেন 100 টাকা, তো এমন কোম্পানিতে আমি ইনভেস্ট করতে চাইছি, জি এরকম কোম্পানি আছে এবং এতে আপনার সুবিধা প্রচুর। ভবিষ্যৎমুখী কোম্পানি, এগুলোকে বলা হয় ভবিষ্যৎমুখী কোম্পানি, যেগুলো আজকে ছোট আছে কিন্তু ফিউচারে এগুলো প্রচুর বড় হয়ে যাবে। যদি বলেন কীরকম, যেমন ধরুন আপনি মনে করুন আপনি পেট্রোল ডিজেলের কোম্পানিতে আপনি
আপনি টাকা ইনভেস্ট করছেন, তো পেট্রোল ডিজেলের তো ভবিষ্যৎ খারাপ, কারণ পেট্রোল ডিজেল তো বন্ধ হতে চলেছে। সুতরাং এখানে ইনভেস্ট করা বোকামি। ভবিষ্যৎমুখী কোম্পানিতে আপনাকে ইনভেস্ট করতে হবে, যেমন সোলার কোম্পানি, মানে সোলার সিস্টেম বিক্রি করে, মানে সোলার বিদ্যুৎ উৎপাদনের জন্য প্যানেল বিক্রি করে, এমন কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন। তো সেখানেতে ইনভেস্ট করলে আপনি রিটার্ন বেশি পাবেন, কারণ ভবিষ্যৎ তো সোলার বিদ্যুতেরই যুগ, মানে ভবিষ্যতের যুগটা হচ্ছে সোলার বিদ্যুতের। তখন কয়লা বিদ্যুতেরও কোনো ভ্যালু থাকবে না, আর পেট্রোল ডিজেলের কোনো ভ্যালু থাকবে না। সুতরাং আপনি সোলার সিস্টেম বিক্রি করে এমন কোম্পানিতে বিনিয়োগ করুন। ভবিষ্যতে হাইড্রোজেন ফিউলের দাম প্রচুর বাড়বে এবং ভবিষ্যৎ হাইড্রোজেন ফিউলে চলবে। তো আপনি হাইড্রোজেন ফিউলের কোম্পানিতে বিনিয়োগ করুন। ভবিষ্যতে সেই কোম্পানি অনেক বড় হবে, আপনি অনেক টাকা বিনিয়োগ পাবেন, মানে আপনি অনেক টাকা সেখান থেকে রিটার্ন পাবেন। তো এই ধরনের কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন, যেগুলো ভবিষ্যৎমুখী কোম্পানি। আপনি বুঝতে পারছেন? প্রশ্ন হবে আমরা এত বুঝি না, তাহলে কি করতে পারি? যদি আপনি এত না বোঝেন, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। প্রত্যেকটা ব্যাংকের মিউচুয়াল ফান্ড আছে। মিউচুয়াল ফান্ড কেমন জিনিস, খুব ছোট করে বললে হবে এরকম: আপনি শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করতে পারছেন না, আপনি জানেন না এই সম্পর্কে বেশি কিছু, তখন আপনি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করবেন। মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, ভবিষ্যৎমুখী কোম্পানিতে ইনভেস্ট করে। সুতরাং কোম্পানি গ্রো করবে, মিউচুয়াল ফান্ডও প্রফিট পাবে আর আপনাকেও প্রফিট দেবে। আপনি বুঝতে পারছেন? মিউচুয়াল ফান্ড থেকে বছরে 8%, 10%, 12%, 15% লাভ পাওয়া যায়, 15% লাভ পাওয়া যায়। সুতরাং মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। লোকসানের সম্ভাবনা আছে, জি 1% সম্ভাবনা আছে লোকসান হতে পারে, তবে সাধারণত লোকসান হয় না। সুতরাং যদি শেয়ার মার্কেটে সরাসরি ইনভেস্ট করতে না পারেন, তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। এটা ঘুরিয়ে সেই শেয়ার মার্কেটে ইনভেস্ট হয়। ঠিক বুঝতে পারছেন? আমি জানি না ভাই, তুমি আমার কাজটা করো, এই হচ্ছে ব্যাপার। এটাই মানে এটারই নাম হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তো মোট এখানে 3টে ক্যাটাগরি আমি আপনার সামনে তুলে ধরেছি। একটা হচ্ছে জায়গা সোনা, দোকান, ফ্ল্যাট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড। 3টে ক্যাটাগরি তুলে ধরেছি। আর প্রথমে একটা ক্যাটাগরির কথা আপনাকে উল্লেখ করেছি, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। শেষে একটা বিষয় উল্লেখ করব। আপনি ব্যক্তিগতভাবে ইনভেস্ট করতে চাইছেন। মনে করুন একজন ভদ্রলোক একটা সোনার শোরুম করেছে, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণে সোনা নেই। তো আপনি তাকে সোনা কিনে দিলেন। সেখান থেকে আপনি তাকে বললেন যে ভাই আমাকে মাসে 1.5% দিতে হবে, কি মাসে আমাকে 1.75 দিতে হবে, মানে 1.75% দিতে পারেন। এভাবে যদি আপনি কোনো ব্যক্তিগতভাবে কোনো লোককে পেয়ে যান, তো সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। ব্যক্তিগতভাবে যদি কোনো লোককে পেয়ে যান, তো সেখানে আপনি এভাবে ইনভেস্ট করতে পারেন। 1%, 1.5%, এভাবে আপনি বিনিয়োগ করতে পারেন ব্যক্তিগতভাবে। তবে সম্ভাবনা এখানে একটু রয়েছে, হালকা রিস্কও এখানে রয়েছে, টাকাটা মার পড়ার সম্ভাবনাও এখানে থাকে। তবে যদি কিছু পদ্ধতির অবলম্বন করেন, তাহলে টাকা মার পড়ার রিস্ক অনেকই কমে যাবে। যদি বলেন কী করতে পারি, সর্বপ্রথম এগ্রিমেন্ট, তার বাড়ির লোক আপনার বাড়ির লোক থাকবে, থেকে এগ্রিমেন্ট হবে। দোকানের কাগজ আপনি নিয়ে নেবেন, দোকানের একটা করে চাবির কপি আপনি নিয়ে নেবেন। 2, একটা উকিলকে দিয়ে রেজিস্ট্রেশন করা, মানে এগ্রিমেন্টটা একটা উকিলকে দিয়ে করাতে পারেন। ফ্যামিলির লোক থাকলে নিজেরা এগ্রিমেন্ট করে নিলে হবে। যদি ফ্যামিলির লোক থাকে এবং আপনি উকিলকে দিয়ে রেজিস্ট্রেশন করাতে চান, তো সেটা করাতে পারেন। যদি আপনি চান উকিলকে দিয়ে নোটারি রেজিস্ট্রেশন করাবো, সেটা করাতে পারেন। যদি আপনি চান ফাইনালি সরকারিভাবে রেজিস্ট্রেশন করাবো, সেটা করতে পারেন। সেক্ষেত্রে টাকা মার পড়ার সম্ভাবনাগুলো কমতে থাকে। আপনি বুঝতে পারছেন? তো আপনি এটা করতে পারেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হবে যে এগুলো কি সুদ বলে গণ্য হবে না তো, মানে এগুলো সুদ বলে গণ্য হবে না তো? তো এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার অর্থনীতির গত পর্বগুলো একবার দেখে আসুন। সেখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, সুদ কাকে বলে ইত্যাদি 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 বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমার অর্থনীতির গত পর্বগুলো একটু কষ্ট করে একবার দেখে আসুন। মনে রাখবেন, এগুলো একটাও সুদ নয়। আমি এতক্ষণ ধরে আপনাকে যা যা বলেছি, যত রিটার্ন পাবেন, এগুলো একটা সুদ বলে গণ্য হবে না। আমি বিস্তারিতভাবে এই সম্পর্কে আলোচনা করেছি আমার অর্থনীতির গত পর্বগুলো। তো সেগুলো একটু কষ্ট করে গিয়ে একবার দেখে আসুন। শেষে একটা কথা বলবো, যারা আমার থেকে ফ্ল্যাট কেনে, প্রতি মাসে ভাড়াটা আমি তাদের কাছে পৌঁছে দিই। মানে যারা ইনভেস্ট করার জন্য ফ্ল্যাট কেনে। সাধারণভাবে আমি যাদেরকে ফ্ল্যাট বিক্রি করি, তারা কেউই থাকার জন্য ফ্ল্যাট কেনে না, সবাই ইনভেস্ট করার জন্য ফ্ল্যাট কেনে। তো যারা আমার থেকে ফ্ল্যাট কেনে, প্রত্যেক মাসে তাদের কাছে ফ্ল্যাটের যে ভাড়া হয়, কারণ ফ্ল্যাটে তো ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া হিসাবে ফ্ল্যাটের ভাড়া আমি তাদের কাছে পৌঁছে দিই। যখন কেউ মনে করলো যে আমি ফ্ল্যাটটা বিক্রি করবো, আমার টাকার দরকার আছে, তখন আমি খদ্দের দেখতে থাকি। খদ্দের দেখে 2 দিন, 4 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস খদ্দের দেখে ফ্ল্যাট বিক্রি করে দিই। এবং তাকে ডাকি, যে কিনবে ফ্ল্যাট তাকে ডাকি, বসে একটা মিটিং করে দিই। আমি সামান্য সেখান থেকে একটা আমার পার্সেন্টেজ একটা পাই, তো সেটা আমার প্রফিট। আর বাকি আপনি যদি 15 লক্ষ টাকা ফ্ল্যাট কেনেন, তো প্রতি বছর 1 লক্ষ টাকা হারে, প্রতি বছর 1.5 লক্ষ টাকা হারে ফ্ল্যাটের দাম বাড়ছে। তো ফ্ল্যাটে ইনভেস্ট করা খুবই লাভজনক, আপনি চাইলে করতে পারেন।
আর এটা আমার জন্য একটু ভালো হবে যদি আপনি আমার থেকে ফ্ল্যাটটা কেনেন। সুতরাং আমি ফ্ল্যাট বিক্রি করে লাভ করতে পারবো, আবার মাঝখানে থাকার জন্য একটা সামান্য একটা পারফরমেন্স আমি পাবোই। সুতরাং আপনি আমার থেকে চাইলে ফ্ল্যাট কিনতে পারেন, এটা আমার জন্য একটা বিজ্ঞাপন, আর আমার জন্য খবরটা ভালো খবর। চাইলে আপনি বিনিয়োগ করতে পারেন, সম্পূর্ণ সেফ বিনিয়োগ, সম্পূর্ণ সেফ ইনভেস্টমেন্ট, এটা এখানে কোনো রিস্ক নেই। ওকে, চলো বক্তব্য শেষ করছি। আমার মনে হয় এই ধরনের ভিডিওর প্রয়োজন ছিল, সো ভিডিও বানিয়ে ফেললাম।